আজ মনে করেছিলাম কাঁথাটা সেলাই করে উঠব, সেটা কেমন করে হবে? আকাশটা হঠাৎ এমন কালো মেঘে ঢেকে যাচ্ছে, বৃষ্টি এলো বলে। মা, তাড়াতাড়ি জ্বালানি আর মুরগিগুলো তুলে ফেলি। তুমিও আমার সাথে আসো। এই রে, আকাশের অবস্থা ভালো নয়, তাড়াতাড়ি পা চালাই, নইলে শুকনো কাঠগুলো ভিজে যাবে। মহাজন, অনেক কাঠ কেটেছি, এদিকে বৃষ্টি আসতে পারে যে কোনো সময়। এই আপনার কাঠগুলো, তাড়াতাড়ি টাকাটা দেন, বাড়ি ফিরি। বলি, কাজ করতে এত কষ্ট কিসের হয় শুনি? এত তাড়াহুড়ো করছিস কেন? বর্ষাকাল, বৃষ্টি তো হবেই। না মানে, যেভাবে বেশ কয়েকদিন বৃষ্টি হচ্ছে, না জানি বানের জল কখন ভেসে আসে। ঘরটা সারাবো ভাবছি, আর এখন বাড়িতে কিছু বাজারও করে রেখে দিতাম। কাজ করলে কর, না করলে যা দেখি। আমি এখন টাকা দিতে পারবো না, তাড়াহুড়ো করে আমি কোনো কাজ করি না। সে সারাদিন কাজ করে দুবেলা খাবার খাওয়ার জন্য। তুমি যদি টাকা না দাও তাহলে সে কেমন করে চলবে? হারানকে টাকাটা দিয়ে দাও গো। আরে, হারানের কাছে তো এমনিতেই টাকা পাবো। তুমি যখন বলছো ঠিক আছে গিন্নি, এই নে, আজকের টাকাটা রাখ। অনেক বড় উপকার হলো মহাজন, তবে এবেলা আমি আসি। তখনই বৃষ্টি শুরু হয়। হারান মহাজনের কাছ থেকে টাকা নিয়ে কিছু বাজার আর কিছু শুকনো খাবার নিয়ে ভিজে জড়সড় হয়ে বাড়ি ফেরে। ওগো, তুমি বাড়িতে এসেছো? আমি তো চিন্তায় চিন্তায় শেষ। এদিকে রান্নার চালও ফুরিয়ে গিয়েছে, মেয়েটা দুপুরে না খেয়ে আছে। এই নাও গিন্নি, বাজার আর কিছু শুকনো খাবার। না জানি কখন বানের জল বাড়িতে চলে আসে, কাজ না করতে পারলে তো না খেয়ে থাকতে হবে, তাই এগুলো এনেছি। তুমি ভালো কাজ করেছো। আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি। তিন্নি, আমাকে একটু সাহায্য করবি? আয় মা, তুমি কাপড়টা পাল্টে ফেলো, ভিজে একদম চুপসে গেছো। মা, জাল তো বারবার নিভে যাচ্ছে বাতাসের জন্য। এই ঝড় বৃষ্টিতে যদি আমাদের বাড়ি ভেঙে যায়, তখন আমরা কি করব? কোথায় থাকবো? এমন কথা মুখেও আনিস না। দাঁড়া, রান্নাঘরের জানালায় চারিপাশ দিয়ে একটা কাপড় দিয়ে দেই, তাহলে রান্নাঘরে বাতাস কম আসবে। বাহ, তোমার মাথায় দেখি খুব বুদ্ধি। এবার আর আগুন নিভে যাচ্ছে না মা। কি করি বলো দেখি, বৃষ্টির জল তো কমই হচ্ছে না, এদিকে বাড়িতে অল্প কিছু খাবার আছে। এমন চলতে থাকলে তো দুদিন পর থেকে না খেয়ে থাকতে হবে। বানের জলে গ্রাম তলিয়ে যাবে মনে হচ্ছে। গিন্নি, আমি কাল মাঠে গিয়ে দেখে আসবো আমাদের ধানের কি অবস্থা। বিধাতার কাছে একটাই চাওয়া, বানের চলে আমাদের ধান যেন ডুবে না যায়। ঋণ করে ধান করেছো, ধান তলিয়ে গেলে ঋণ কেমন করে শোধ করবে? বাবা, এখন খেয়ে নাও তো, কাল সকালে গিয়ে দেখে এসো। কি গো, বৃষ্টি তো কমছেই না দেখছি। এই বৃষ্টিতেই বেরোচ্ছ নাকি? কি আর করব, যাই দেখে আসি শেষ সম্বলটুকু আছে নাকি। বাবা, এই নাও, ছাতাটা নিয়ে যাও, নয়তো বৃষ্টিতে ভিজে জ্বর করবে তোমার। তুই ঠিকই বলেছিস। গিন্নি, তাহলে আমি গেলাম। হাই 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 হাই, এটা কি সর্বনাশ হলো!
2 দিনে সমস্ত মাছ ডুবে গেল। কত কষ্টের ফসল সব যে শেষ হয়ে গেল। আরে বাপু, তুমি এমন করে কাঁদছো, মনে হচ্ছে তোমার একার ফসলই নষ্ট হয়েছে। সারা বছর কি খাবো সবাই? সকল তরি তরকারি, ধান পাট সব যে ডুবে গেছে। এবার সব জিনিসের দাম বেশি হবে। তোমাদের তো দিন ভালো কাটে, আমার যে সংসারই চলে না। আমি কেমন করে স্ত্রী সন্তানের মুখে ভাত জোটাবো বলো দেখি। কি আবার বৃষ্টি শুরু হচ্ছে? শুনলাম এবার বানের জলে গ্রামটা ডুবে যেতে পারে। তোমরা সবাই সাবধানে থেকো। কি বলছো তুমি ভাই? তাহলে তো গ্রাম থেকে সবাই চলে যাবে। আমাদের তো যাবার মতো তেমন কোনো জায়গাও নেই। তাহলে কি হবে? বৃষ্টি একটু কম হলে আমি শহরে আমার বোনের বাড়িতে চলে যাব। তোমরা এই গ্রামে পৌঁছে মরো বাপু। বৃষ্টি জোরে আসছে, আমি বাড়ি গেলাম। এই গরিবের কষ্ট তো কেউ বোঝে না। দেখলাম তোমার ভাই নতুন ঘর করেছে, তোমরা না হয় সেখানে গিয়ে থাকো হারান ভাই। আমি গেলাম গো। যে যার মতো বাড়িতে চলে যায়। হারান কিছুক্ষণ তার ডুবে যাওয়া ধানি জমির দিকে তাকিয়ে থাকে। মা, এবার কি করব? কোথায় থাকবো আমরা? আমাদের ঘরের ছাউনি তো ভেঙে গেছে, জল পড়ছে চাল দিয়ে। ভয় পাস না মা, আমি তো আছি। তোর বাবা এক্ষুনি চলে আসবে। আমরা ওই গাছটার নিচে যাই, চল। কি হলো গো গিন্নি? এই বৃষ্টিতে গাছের নিচে দাঁড়িয়ে এভাবে ভিজছো কেন? হাই 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 হাই, আমার শেষ আশ্রয়টুকুও ভেঙে গেল। ফসল সব জলের নিচে, কি করবো এবার? এই কি হয়েছে গো দাদা? কি সে শব্দ হলো? তোমরা ঠিক আছো তো? তিনিমা, ভয় পাস না মা, আমরা সবাই আছি। ভাই, আমার ঘরের ছাউনিটা ভেঙে গিয়েছে। তোদের ঘরটা তো কিছুদিন আগে সারিয়েছিস, বেশ শক্ত। আমাদের কিছুদিন জায়গা দিবি? না না, এটা কি বলছেন আপনি দাদা? 2 একের ভেতরে এমন চলতে থাকলে গ্রাম তলিয়ে যাবে। আমরা কোথায় থাকবো নিজেরাই জানি না। আমাদের বাড়িতে আপনাদের জায়গা দিতে পারবো না। তিনি ঠিক কথা বলেছে, আমাদের 2 রুম ঘর, আমি তোমাদের কোথায় জায়গা দেব? ভাই, ছোট মেয়েটার কথা ভেবে তোমার দাদা এমনটা বলছে। চিন্তা করো না, আমরা কোনো একটা ব্যবস্থা করে নেব। তোমরা ভিজো না, বাড়িতে ফিরে যাও। তুমি ঠিকই বলেছো ভাবি। ওগো চলো, মেয়েটা বাড়িতে একা আছে, তোমার দাদা বৌদি থাকার মতো ঠিক একটা ব্যবস্থা করে নেবে। ওগো, এবার আমরা কোথায় যাব? আমার অসময়ে তো নিজের ভাইও পাশে দাঁড়ালো না। বাবা, আমাদের তো অনেকগুলো কলা গাছ আছে। বানের জলে কলা গাছগুলো তো মারাই যাবে। আমরা বরং কলার পাতা আর গাছ দিয়ে আমাদের ঘরটা সারিয়ে নিই আপাতত। বাহ তিন্নি, তোর মাথায় দেখি খুব বুদ্ধি। ওগো, তুমি তাই করো, আর দেরি করো না। সবাই মিলে সাহায্য করলে তাড়াতাড়ি ঘরটা সারানো হয়ে যাবে। এই মুহূর্তে বৃষ্টির হাত থেকে বাঁচতে আমাদের এটাই করতে হবে। ঠিক আছে, আমি তবে তাই করছি। দেখো গিন্নি, এখানে দাঁড়ানো যাচ্ছে না, বানের স্রোতে ভেসে ঢুকছে। উঁচু জায়গায় গিয়ে দাঁড়াও, আমি কলা গাছ আর কলা পাতা কেটে কোনোভাবে ঘরটা সারিয়ে নিই। হারান বৃষ্টির মধ্যেই কলাপাতা আর গাছ কেটে আনে। এরপর চালে উঠে সুন্দর করে ছাউনি দেয় চারপাশে ঘিরে। বৃষ্টি একটু কমেছে, চালাটাও খুব সুন্দর আর মজবুত হয়েছে। বলি, এক পাশের বেড়া তো ভেঙে গেছে, মাটি দিয়ে ওই জায়গাটুকু উঁচু করি। আর মেঝেটাও, ঘর উঁচু হলে বানের জলে ঘরের ভেতরেও আর যাবে না। মা ঠিক কথা বলেছে। বানের জলে কত সাপ পোকামাকড় আছে, আমার তো ভয় করছে।
ওই দেখো মা, অনেকেই গ্রাম থেকে চলে যাচ্ছে। এই দৃশ্য খুবই কষ্টদায়ক রে মা। কেউ কি আর তার বাপ দাদার ভিটে ছেড়ে যেতে মন চায়? আমাদের যে কি হবে সৃষ্টিকর্তাই জানেন। গিন্নি, ঘরে যে শুকনো খাবার ছিল সেটাও শেষ। আমি কলা গাছের বেলা দিয়ে মহাজনের বাড়ি যাচ্ছি। পথঘাট নদী নালা সব তো বানের জলে ডুবে গেছে। যেদিকে তাকাচ্ছি সেদিকে জল আর জল। কেউ তো কোনো সবজিও বিক্রি করছে না। দেখি মহাজন কোনো ব্যবস্থা করতে পারে কিনা। বাবা, সেই কোন সকালে খেয়েছি, যা করো তাড়াতাড়ি করো, আমার যে ক্ষুধা পেয়েছে। শান্ত হ মা, না জানি গ্রামের সবাই কেমন আছে। ওগো, তুমি সাবধানে যাও, যেভাবে পানির স্রোত আসছে। ভাগ্য ভালো তুমি সেদিন ঘরটা উঁচু করেছিলে আর আমি মাচা বানিয়েছিলাম, না হলে আমাদের ঘরে আজ পানি থাকতো। সেই সকাল থেকে বানের জলে মাছ ধরছি, কিন্তু মাছ পেলাম না। বাড়িতে সবাই না খেয়ে আছে, কি যে করব। এ কি ভাই, বানের জলে মাছ কেমন করে পাবো? সারা গ্রামে জল, মাছ না জানি কোথায় আছে। এই জলে মনে হয় না মাছ পাবো। তাহলে কি করব ভাই? কাছে যে টাকা ছিল তা শেষ। কোনো সবজি ডাল কিছুই তো পাওয়া যাচ্ছে না, সমস্ত ফসল জলে ভেসে গেছে। চলো তুমি আর আমি মহাজনের কাছে গিয়ে দেখি তিনি কি ব্যবস্থা করেন। আমার ভেলায় উঠে এসো। দাঁড়াও হারান্দা, জালটা ওই গাছের ডিবায় রেখে যাই। এমনি না খেয়ে মরছি, তোরা আবার এখানে এলি কেন? শোন, আমি কিন্তু কোনো টাকা দিতে পারবো না, আগেই বলে রাখলাম। বরং হারানের কাছে যে টাকা পাবো সেটা আজ নিতে যেতে চাইছিলাম। কি বলছেন মহাজন? আমার কাছে টাকা থাকলে কি আপনার কাছে আসতাম? মহাজন, দয়া করে আপনার টাকা এখন চাইবেন না। সব ধান বানের জলের নিচে, বাড়িতে মেয়েটা না খেয়ে আছে। হায় হায় হায়, আমার পায়ে কি যেন জড়িয়ে আছে। হ্যাঁ, বাঁচাও বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমার খুব ভয় করছে। শান্ত হন মহাজন, একটা সাপ আপনার পাটা পেঁচিয়ে রেখেছে, নড়লেই কামড় দেবে। হারান একটা বড় কাপড় এনে সাপটার মাথাটা ধরে ফেলে। এই বানের জলে আমরা মানুষরা এমনিতেই বহু কষ্টে আছি, আমাদের মারিস না, চলে যা। দেখেছেন মহাজন, যে মরে গেলে আপনার আসে যায় না, সেই আপনাকে আজ বাঁচালো। হারান ভাই, এখানে থেকে লাভ নেই, বাড়িতে সবাই না খেয়ে আছে। দেখি কোনো রকমে খাবার জোগাড় করতে পারি নাকি। হারান, তুই আমার জীবন বাঁচালি। তোকে আমি খাবারের ব্যবস্থা করে দিতে পারবো না, কারণ আমার বাড়িতেও শুকনো খাবার ছাড়া তেমন কিছু নেই। তবে তোর কাছে যে টাকা পাই সেটা আমাকে কিছুদিন পরে দিস, সুদ দিতে হবে না। এইগুলো তুই নিয়ে যা, তোর মেয়ের কিছুটা হলেও পেট ভরবে। বড় উপকার করলেন আমাকে মহাজন, আজ আসি তবে। কি গো, খাবারের ব্যবস্থা করতে পারলে? তোমার মুখে এমন চিন্তার ভাঁজ কেন? এই অল্প কিছু শুকনো খাবার ছাড়ার কোনো ব্যবস্থা করতে পারিনি। তিন্নিমা, তুই এই খাবারগুলো খা। ওগো, ওই দেখো, বানের জলে কতগুলো মাছের ঝাঁক ভেসে আসছে। আমি জাল এনে দিচ্ছি, তুমি মাছগুলো ধরে ফেলো তাড়াতাড়ি। তাড়াতাড়ি ঘর থেকে জালটা নিয়ে এসো, বানের জলে ভেসে চলে যাবে মাছের ঝাঁকগুলো। মালতী জাল এনে দেয়। হারান ভেলাতেই দাঁড়িয়ে জাল ফেলে। জালে অনেকগুলো ইলিশ মাছ ওঠে। বাবা, এ তো অনেকগুলো ইলিশ মাছের ঝাঁক ছিল। বানের জলে নদী থেকে ভেসে এসেছে মনে হয়। এত বড় ইলিশ কতদিন খাইনি। এত বড় ইলিশ যে কখনো চোখে দেখবো সেটাও তো ভাবিনি। ওগো, ইলিশগুলো সব একটা বড় পাত্রে রাখতে হবে। দাঁড়াও, জাল থেকে মাছগুলো ছাড়িয়ে নি। গিন্নি, বড় পাত্র আনো ঘর থেকে। যদি ঘরে চাল থাকতো তাহলে গ্রামের দুস্থ মানুষদের এই দুঃসময় দুটো ইলিশ ভাত রান্না করে খাওয়াতাম। মালতী ঘর থেকে পাত্র এনে দেয়। হারান পাত্রে মাছ রাখে, এমন সময় জালে একটা চকচকে ঝিনুক দেখতে পায়।
মা দেখ কত সুন্দর ঝিনুক। তুই এটা নিয়ে খেলিস। গিন্নি, তুমি একটা ইলিশ মাছ কেটে রান্না করো, কিন্তু সব জায়গায় তো জল, আর যদি বানের জলটা না হতো তাহলে এত বড় ইলিশ চোখে দেখতামও না। বাহ, সত্যি খুব সুন্দর ঝিনুকটা। আমি শুকনো খাবারগুলো খাবো আর এই ঝিনুক দিয়ে খেলবো। ওগো, এত আলো কোথা থেকে আসছে? ওই তো ঝিনুক থেকে আসছে। কি আছে ওই ঝিনুকের ভেতরে? ভয় পেও না, আমি একটা পড়ি। খেলতে খেলতে এই ঝিনুকের ভেতর আটকা পড়ি। এরপর কিছুদিন নদীর জলে ছিলাম। আজ ইলিশের ঝাঁকের ভেতর একটা ইলিশের লেজে আটকে আমি এখানে এসে পড়েছি। এরপর তোমাদের জালে উঠেছি। তুমি পরি? খুব মিষ্টি দেখতে তুমি। আমার পরি দেখার খুব ইচ্ছা ছিল। তুমিও খুব মিষ্টি। আজ পানের জলে ইলিশ ভেসে না এলে আমি হয়তো মুক্তি পেতাম না। তোমরা আমাকে মুক্ত করেছো, বলো তোমাদের কি চাই? এখনো যদি এমন বানের জল আসে তাহলে তো গ্রাম ডুবে যাবে। তার উপর আকাশের বৃষ্টি তো আছেই। গ্রামের সকলে না খেয়ে আছে। আজ অনেকগুলো ইলিশ পেয়েছি। তুমি যদি কিছু চালের ব্যবস্থা করে দিতে। বেশ, তবে তাই হোক। এই হাড়ি থেকে যত চাউল নাও না কেন, এই হাড়ির চাউল শেষ হবে না। তুমি চাইলে এখান থেকে চাউল নিয়ে ব্যবসাও করতে পারবে, তবে সৎভাবে তোমাকে ব্যবসা করতে হবে। আর এই নৌকা দিয়েছি, যতদিন বানের জল থাকবে ততদিন সবাইকে খাবার দিয়ে তুমি সাহায্য করবে। বানে ভেসে আসা ইলিশ ঝাঁক ধরেছ, সেগুলো বহুদিন চলে যাবে। তুমি বড্ড উপকার করলে পরি। আমি আসি, তোমাদের কথা সারা জীবন মনে থাকবে। তুমি আবার এসো কিন্তু। তুমি অনেক ভালো গো। তুমি অনেক ভালো। বিদায়। ওগো, আমাকে তো অনেক মানুষের জন্য রান্না করতে হবে। কোথায় রান্না করি বলো দেখি? কলার ভেলা এখানে বেঁধে দিচ্ছি। কলার ভেলার উপরে চুলা বানিয়ে রান্না শুরু করো। আমি হাঁড়ি থেকে চাল নিয়ে ধুয়ে দিচ্ছি। বানের জলে ভেসে আসা ইলিশের ঝাঁক আমাদের ভাগ্য বদলে দিল। পরির কথা মিথ্যা নয় বাবা, দেখেছো? মা, আমিও সাহায্য করছি। আজ বেগুন দিয়ে ইলিশ রান্না করো। টাটকা ইলিশের সাথে বেগুন ভাজা বেশ জমবে। গিন্নি, এভাবে আর কদিন যাবে? আমরা না হয় না খেয়ে থাকতে পারবো, মেয়েটার কি হবে? আমিও তাই ভাবছি। এই বানের জল আর বৃষ্টি আমাদের সব শেষ করে দিল। কোথাও যে বেরোবো তারও কোনো উপায় নেই। আসি গিন্নি, মাতিননি। চল সবার প্রথমে তোর কাকাদের বাড়িতে যাই। না জানি তারা কেমন করে দিন কাটাচ্ছে। হাজার হলেও তো ভাই। ওকে কাকা, তুমি কাকির পাশে এমন করে বসে আছো কেন? কাকির কি শরীর খারাপ? আর বলিস না, ক্ষুধা সহ্য করতে না পেরে তোর কাকি জ্ঞান হারিয়ে ফেলেছিল। মাত্রই জ্ঞান ফিরল। বৃষ্টি বাদলে তো কোনো কাজ নেই, রান্নার জায়গা নেই, সব জায়গায় তো জল উঠে গেছে। চিন্তা করিস না, বানের জলে ইলিশ ভেসে যাক, সেই ইলিশ ধরে তোদের রান্না করে এনেছি। তাড়াতাড়ি খেয়ে নে দেখি। আপনাদের কত অপমান করেছি, তবু অসময়ে পাশে এসে দাঁড়ালেন। আপনাদের কাছে চিরঋণী হয়ে রইলাম ভাই। খাবারটুকু না পেলে হয়তো আমরা মারাই যেতাম। এমন কথা বলো না ছোট বউ। আচ্ছা আজ আসছি। চল মা, সময় মতো খাবার পাবে তোমরা। মা লাবণী, খেয়ে নিস। কিরে ভাই, এখনো মাছ ধরছো দেখে এই বৃষ্টিতে ভিজে? কি করব, সবাইকে তো বাঁচাতে হবে। পরিবারের কেউ দুদিন ধরে কিছুই খায়নি পানি ছাড়া।
এবার মনে হয় সবাইকে না খেয়ে মরতে হবে গো। কেঁদো না গো কাকু, না খেয়ে মরতে হবে না। বানের জলে ইলিশের ঝাঁক ভেসে এসেছিল, সেই ইলিশ দিয়ে আমরা সবার জন্য খাবার এনেছি রান্না করে। এই নাও, এগুলো তোমার পরিবারের সবাই মিলে খেও। ধন্যবাদ তোমাদের। এই খাবারগুলো না পেলে হয়তো আমাদের কিছু একটা আজ হয়ে যেত। আজ আমি যাই, বড্ড উপকার করলে তোমরা আমার এই অসময়ে। তোমার সাথে দেখা হলে কত বড় বড় কথা বলি, আচ্ছা তুমি খাবার এনেছো বাবা? কি বলে যে ধন্যবাদ দেবো তোমাকে। চলে যেতে চেয়েছিলাম গ্রাম ছেড়ে, কিন্তু এত বৃষ্টিতে বের হতে পারিনি। গরু ছাগল সব মরে গেছে। আর চিন্তা করো না বৌদি, দেখবে সব আবার ঠিক হয়ে যাবে। আমি আসছি। এখন থেকে যতদিন বৃষ্টি বানের জল থাকবে আমি ততদিন সবাইকে খেতে দেবো। আসি এবার। তো তুই ইলিশ রান্না করে আনলি? আসলে গরিবের মন বড়। আজ দুদিন কিছু খাইনি ভাই। তোর গিন্নিমা তাদের বাড়ি গেছে বেশ কয়েকদিন ধরে। বিপদে আপদে মানুষ মানুষের পাশে দাঁড়াবে, এটাই তো নিয়ম মহাজন। আপনি কত সময় কত কটূক্তি করতেন, আমি কিছু মনে করিনি। আজ আপনাকে এই দুর্দিনে সাহায্য করতে পেরেছি, এতেই আমি ধন্য। তোর উপর আজ আমি অনেক খুশি হয়েছি। সত্যিই তুই মহৎ। এই জন্যই তো বলি, আমার বাবার মতো আর কেউ হয় না। আমার বাবা আমার হিরো। পাগলি মেয়ে আমার।